গর্ভবতী মহিলার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। আসলে কে ছিল এই মহিলা, আর কেন সে একটা ছায়া দেখলে জিন বলে চিৎকার করে উঠত? সত্যি কি কোনো জিন বা কোনো ছায়া ছিল, যার থেকে সে আর তার বাচ্চার, যে এখনো এই পৃথিবীর আলোই দেখেনি, তার প্রাণের ঝুঁকি ছিল? নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এই গল্প মুম্বাইয়ের বাসিন্দা শাবনামের, যে মা হতে চলেছিল। একটু আগেই আপনারা দেখলেন যে একটা ছায়া তাকে আর তার বাচ্চাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করছিল, যাকে শাবনাম জিন বলছিল। এই জিনের ব্যাপারটা আসলে কি? পুরনো গল্পে এরকম জিনের কথা উল্লেখ করা আছে, কিন্তু এই জিনের গল্প শুধুমাত্র বইয়েই পাওয়া যায়, তার থেকে বেশি কিছু নয়। আচ্ছা, এমনটা নয় তো সেই জিন যার গল্প আমরা বইয়ে পড়েছি সে সত্যি শাবনামের সামনে এসে দাঁড়িয়েছিল? সত্যি কি কোনো জিন শাবনামের পিছু নিয়েছিল, নাকি এসবের পিছনে অন্য রহস্য লুকিয়েছিল? আসুন দেখি। সাবধানে বসো, সাবধানে সাবধানে। দেখো, এই দুটো ওষুধ খাবে, আর কোনো ওষুধ কিন্তু মিস করবে না। মিস হবে না, তুমি বলো। এই ডিপেতে পিঙ্ক রঙের ওষুধ আছে, যেটা তুমি সকালে খাবে, আর এই ডিপেতে গ্রিন রঙের ওষুধ আছে, যেটা সন্ধেবেলা খাবে। ঠিক আছে। ঠিক আছে, শুধু দুটো ওষুধই তো খেতে হবে, একটা সকালে আর একটা সন্ধেবেলা। আর তার ঠিক 2 মাস পরে আমাদের ফুটফুটে সন্তান আমাদের এই উঠোনে খেলবে, আর দেখবে আমি ওকে পৃথিবীর সমস্ত সুখ দেব। বাচ্চা ছাড়াও সংসারের কথাও একটু ভেবো। কি হয়েছে আমি? আরে এইটুকু টাকায় সংসারই ঠিক করে চলে না, তারপর তুই ওখান থেকে চাকরিটাও ছেড়ে চলে এলি। এত তাড়াতাড়ি বাচ্চার দরকার ছিল না বাবা, তুই একটু তাড়াহুড়ো করে ফেললি। আমি যেটা হয়ে গেছে তার জন্য এত ভেবে কি লাভ বলো তো? আর যদি বলো টাকা পয়সার কথা, সেটা আমি তাড়াতাড়ি অ্যারেঞ্জ করে ফেলবো। ভাববো না। আরে বাবা, তোর ছোট বোনের বিয়েটা কবে থেকে ঠিক হয়ে আছে? কতদিন ওকে ঘরে বসিয়ে রাখবো? বিয়ের ডেট তখনই ঠিক করতে পারবো না যখন তুই বিয়ের খরচা জোগাড় করতে পারবি। আমি বললাম তো টাকা পয়সা খুব তাড়াতাড়ি অ্যারেঞ্জ করে ফেলবো, আর বোনের বিয়েটাও করিয়ে দেবো। একটা নতুন কাজ শুরু করেছি আমি, ওইটা সেট হয়ে গেলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আর এগুলো তো আমি পরিবারের জন্যই করছি তো নাকি? আমার হাতে টাকা আসা মাত্রই আমি সবার প্রথমে বোনের বিয়ে দেবো, এটা বলে দিলাম, ইনশাআল্লাহ। বাহ দাদা, নিজের কাজ তো 1 মিনিটে শেষ করে ফেলো, কোনো দেরি হয় না। যখন আমার সময় আসে তখন প্রত্যেকটা মুহূর্তে দেরি হয়। আরে দেখো, সেরকম কোনো ব্যাপার নয়। তুমি তো ভালো করেই জানো গত 4 মাস ধরে কোনো কাজ নেই ওনার কাছে। কে জানে ভালো কাজটা কেন ছেড়ে চলে আসলো। বৌদি, আমি আমার দাদার সঙ্গে কথা বলছি, আমাদের মাঝখানে তুমি কথা না বললেই ভালো হয়। এরকম ভাবে কথা বলছিস কেন? তোর বৌদি প্রেগনেন্ট, ওর পেটে সন্তান রয়েছে, আর তার জন্য যদি খরচা হয় তাহলে কি করার আছে? তোর বিয়ের জন্য আমি টাকা জমিয়েছিলাম, কিন্তু এখন কি করার আছে বলতো? তোর বিয়ে আমি খুব তাড়াতাড়ি করে দেবো আমার হাতে টাকা আসা মাত্রই, কিন্তু এখন ওই টাকাগুলো আমার সন্তানের জন্য, তার বড় হওয়ার জন্য খরচ করা জরুরি ছিল। সন্তান সন্তান সন্তান, একটা সন্তানের জন্য আমার বিয়ে আটকে গেল। আরে পকেটে টাকা নেই যখন সন্তান জন্ম দেওয়ার ইচ্ছে হয় কি করে? এখনো সময় আছে, ওকে নষ্ট করে ফেলো। কি বললে তুমি? ব্যাস, আর একটা কথাও বলবে না। এইসব টাকা পয়সার জন্যই হচ্ছে। দেখো, সবকিছু ঠিক হয়ে যাবে, শুধু আমার নতুন কন্ট্রাক্টের কাজটা হয়ে যাক, তারপরে নিশ্চয়ই আল্লাহ সব ঠিক করে দেবেন। তারপর আমি তোমার আর আমাদের সন্তানের খুব খেয়াল রাখবো। আর এমনি তো খুব খেয়াল রাখো তুমি। কিন্তু আজকে বোন যেটা করলো খুব খারাপ করলো, আর তুমি ওর গায়ে হাত তুলে কিন্তু ভালো কাজ করোনি, তোমাদের দুজনেরই দোষ ছিল। হ্যাঁ, আমার ওর গায়ে হাত তোলাটা উচিত হয়নি, কিন্তু ওরও ওরকম বলা উচিত হয়নি। কিন্তু দেখো, সব ঠিক হয়ে যাবে। ও কিন্তু মন থেকে এতটা খারাপ নয়। দেখো, কালকে সবটা ভুলে যাবে, আবার নর্মাল হয়ে যাবে। এখন তুমি ঘুমিয়ে পড়ো, আমাদের হবু সন্তানের জন্য তোমার ঘুমানোটা খুব প্রয়োজন। এবার নাও, তুমিও ঘুমিয়ে পড়ো। সন্তানের আব্বুরও ঘুমের প্রয়োজন, সন্তানের আম্মির জন্য।
শোনো, শোনো না, আরে ঘুমোতে দাও না, কি হলো? আসিফ, আমার সন্তান! শবনম, আসিফ, বাঁচাও আমাকে! শবনম, শবনম, আরে তুমি পড়ে গেলে কি করে? ওঠো, আরে সাবধানে, চলো, সোজা হয়ে দাঁড়াও, এসো, সাবধানে এসো। তোর সন্তান এই পৃথিবীতে আসতে পারবে না, ওকে নিয়ে যাব আমি। শবনম, হে আল্লাহ, আমার সন্তানকে বাঁচিয়ে নাও তুমি। হে আল্লাহ, আমি থাকতে আমাদের সন্তানের কিচ্ছু হবে না। দাঁড়াও, আমি তোমার চটিটা নিয়ে আসছি, দাঁড়াও। এই নাও, পড়ো, পড়ো এটা। কি হয়েছে? আজ আমার সন্তান মরে যেত, কেউ আমার সন্তানকে মেরে ফেলতে চায়। বাচ্চাকে মেরে ফেলতে চায়? কি বলছো তুমি? আমি, বোন এটা করতে পারে। দেখো, বাথরুমের ফ্লোরে কিন্তু তেল ফেলে রেখেছে। বোনকে ডাকো। তেল? আমিনা? আমিনা তো ঘরে আছে। আমিনা, আমিনা! কি হয়েছে? তোমরা সবাই এখানে? তুই না বোঝার ভান করিস না কিন্তু। বাথরুমের ফ্লোরে তেল ফেলে রেখেছিলিস না? আর ওই দেওয়ালে কি লিখেছিস তুই? এই তুমি কি করতে চাও বলো তো? তুমি এসব ভাবলেও কি করে? তোমাকে কোথায় একটা চড় মেরেছি, তার জন্য তুমি আমার সন্তানকে মেরে ফেলতে চাও? সব ফালতু কথা, আমি কিচ্ছু করিনি। ফালতু কথা? দাদা, আমার হাত ছাড়ো বলছি। দেখ, দেখ কি লিখেছিস তুই। একটু আগে তো এখানে কিছু লেখা ছিল, কিন্তু কোথায় এখন? তুমি যা দেখতে পাচ্ছ তা তোমার বউকেও দেখাও। সারা দিন যা চাকর হয়ে থাকো তুমি, কারণ আমি ওখানে কিছুই দেখতে পাচ্ছি না। আসিফ, আমিনা এমন কাজ করতেই পারে না। তোদের দুজনের এটা চোখের ভুল হতে পারে। কোনো চোখের ভুল নয়, ওটা আমি নিজের চোখে দেখেছি। আমরা দুজনেই নিজে দেখেছি। আপনি বুঝতে তো চাইছেন না, শুধু নিজের মেয়ের হয়ে কথা বলছেন। তাহলে কি তোমার হয়ে কথা বলবো? যেভাবে আসিফ সারাক্ষণ তোমার হয়ে কথা বলে, বিয়ের পর থেকে কেড়ে নিয়েছো তুমি আমার ছেলেকে। এই জন্যই তো এখন আমাদের নিজের শত্রু মনে করে। আমি, তুমি যা ইচ্ছা বলছো এখন। ওর অবস্থা দেখো তুমি। চলো, চলো ভেতরে এসো, সাবধানে। একটু জল হ্যাঁ হ্যাঁ, দাও। তুমি বসো, আমি দিচ্ছি, দিচ্ছি জল। খেয়ে নাও। এখন একটু সুস্থ বোধ করছো? কিন্তু এইসব যা হচ্ছে ঠিক মনে হচ্ছে না। আরে তোমার কোনটা ভুল হচ্ছে। কোনো ভুল হচ্ছে না। আমার পুরো বিশ্বাস আছে যে ওই সব কিছু করছে। তুমি কি ভাবছো? যদি যদি জিন টিনের কোনো ব্যাপার থাকে। কি ধরনের কথা বলছো? হঠাৎ করে এই সব কেন? জানি না কেন হঠাৎ করে কিছু ঠিক মনে হচ্ছে না আমার, আমাদের সন্তানের ব্যাপারে। এই বাড়িতে কোথাও একটা সমস্যা রয়েছে, তুমি দেখো না। তখন আমরা দেখলাম বাথরুমে কিছু একটা লেখা ছিল দেওয়ালে, যেটা হলো তোমাদের সন্তানকে এই পৃথিবীতে আসতে দেব না আমি। আর কিছুক্ষণ পরে ওটা মিলিয়েও গেল। এটা তো নর্মাল হতে পারে না, নিশ্চয়ই কোথাও কোনো গন্ডগোল আছে। প্লিজ, তুমি এইসব বলো না। আমার এইসব কথা একদম বিশ্বাস হয় না। আমি খুব ভালো করেই জানি এইসব কিছুর পেছনে ওরই হাত আছে। ওই সব কিছু করছে। ও আমার নিজের বোন, ও এরকম করতে পারে না। আচ্ছা, এখন তুমি এই সমস্ত কিছু ভুলে যাও, আর কালকে সকালে না বোনের সাথে ভালো ব্যবহার করো। ও আমাদের সন্তানের কোনো ক্ষতি করবে না, বিশ্বাস করো আমায়। এখন তুমি ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? আর এই অবস্থায় এতটা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? রেস্ট নাও, নিজের খেয়াল রাখো। শো শো শো। জলখাবার হয়ে গেছে, সবাই চলে এসো।
আমি তুমি এখন রেগে আছো? আমিনার গায়ে একদম হাত তোলা উচিত হয়নি তোর বউয়ের। আমি মানছি যে শবনম দোষ করেছিল, কিন্তু ও চিন্তিতও ছিল। কত বড় ঘটনাটা ঘটলো তুমি তো দেখলেই। আর যদি সন্তানের কিছু হয়ে যেত তাহলে? আমি সবকিছু ঠিক করে দেব। বোনের রাগ আমি ভাঙাবো। বোন, এদিকে আয়। দেখ বোন, কালকে যা কিছু হয়েছে খুবই খারাপ হয়েছে। আমি মানছি যে তোর বৌদির দোষ ছিল, কিন্তু কোথাও না কোথাও তোরও দোষ ছিল। দেখ দেখ, তোরা দুজনে একে অন্যের কাছ থেকে ক্ষমা চেয়ে নে। আমাদের এই বাড়িতে একসাথে ভালোবেসে সবাই মিলে থাকতে হবে। লড়াই ঝগড়া করে কিছু হবে? বল শবনম, তুমি ক্ষমা চাও। দেখো তোমার ননদ একটু তো রাগ করবি, বলো ক্ষমা চাও। ক্ষমা করে দাও আমাকে, আই এম সরি। আমাকেও ক্ষমা করে দিও। এরপরে আর তোমাকে খারাপ কথা শোনাবো না। তোমার হাতটা দাও, তোর হাত দে। এ দেখলে, এক নিমেষে ঠিক করে দিলাম। চলো খাবার খাই, একসাথে ব্রেকফাস্ট করি। এক মিনিট। আসসালামু আলাইকুম। আমি এখনই আসছি, চিন্তা করবেন না। আচ্ছা। আচ্ছা, আজকাল তুমি এত দূরে গিয়ে ফোনে কথা কেন বলো? আর তুমি সকাল সকাল কোথায় যাচ্ছ আজকে? না, এমন কোনো ব্যাপার না। আসলে তোমরা সবাই এখানে বসেছিলে, কথাটা ফোনের ভেতর দিয়ে যেত, তাই দূরে গিয়ে কথা বললাম। আর তুমি জানো আমি কার সঙ্গে কথা বলছিলাম? কার সাথে? যার সঙ্গে আমি নতুন কাজ শুরু করতে চলেছি তার ফোন ছিল। আজকে একটা ছোট মিটিং আছে, শুধুমাত্র দোয়া করে যেন সবকিছু ঠিক হয়ে যায়। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমি ওই ওষুধগুলো দাও তো। দেখো, আমি এটা কিন্তু তোমার দায়িত্ব ওকে এই ওষুধগুলো খাওয়ানোর। সন্ধেবেলা খাওয়াতে হবে, ঠিক আছে? কারণ মহাশয় প্রতিদিন ওষুধ খেতে ভুলে যান, বুঝেছো? তাহলে এই ওষুধগুলো নাও। তাহলে আমি আসছি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। এই না, ওষুধটা খেয়ে নাও। আপনি কষ্ট করতে গেলেন কেন? আমি তো নিয়েই নিতাম। ছেলে অর্ডার দিয়ে গেছে তোমার দেখাশোনা করার, করতে তো হবেই। এত কিছু করছি, এইটুকুও নয় করলাম। এই ডিপেতে পিঙ্ক রঙের ওষুধ আছে, যেটা সকালে খাবে তুমি। আর এই ডিপেতে গ্রিন রঙের ওষুধ আছে, যেটা সন্ধেবেলা খাবে। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু, আপনি কি হলুদ ট্যাবলেট দিয়েছিলেন? কি এই ট্যাবলেট আমি আপনাকে কেন দেবো? কি, আপনি তাহলে এই ট্যাবলেট দেননি? দেখুন, এই ট্যাবলেটটা ভুল করেও খাবেন না, বাচ্চার জীবন সংশয় হতে পারে। সোনা, আমি তোকে কিচ্ছু হতে দেব না। তোকে আমি এই পৃথিবীতে নিয়েই আসবো। হে আল্লাহ।
এসব কি করছো তুমি? মাথা ঠিক আছে তোমার? আপনি কাছে আসবেন না, ওইদিকে সরে যান। আসিফ, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। তোর বউ বাড়িতে ঝামেলা করছে। কি হচ্ছে আমি? আরে এত প্রশ্ন করিস না, তাড়াতাড়ি বাড়ি আয়। শবনম, এগুলো এগুলো কি করছো? আমি শুধু আমার আব্বুর বাড়ি যেতে চাই। আরে কি হয়েছে সেটা আমাকে বলবে তো? ব্যাগ তোমার আম্মি সবকিছু করেছে। এই দেখো এই ওষুধটা, যে কোনো ডক্টরকে গিয়ে জিজ্ঞাসা করো, এটা খেলে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। এর থেকে বড় প্রমাণ আর হতে পারে না। বাবা, আমি এমন কিছু করিনি। আমি কেন আমার হবু নাতি বা নাতনির প্রাণ নিতে যাব? তুই বল। আমি আমাকে 2 মিনিট দাও। আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কিছু বুঝতে পারো আর না পারো, আমি ব্যাস এখানে আর থাকবো না। আমাকে আম্মি আর আব্বুর কাছে ছেড়ে দিয়ে আসো। দেখো শবনম, রাগ করো না তুমি। রাগ করার সিদ্ধান্ত সবসময় ভুল হয়। আর তাছাড়াও তোমার আম্মি আর আব্বু হজে যাচ্ছেন, 7 দিন পরে আসবেন। 7 দিনের জন্য তুমি ওখানে কিভাবে থাকবে, তোমার খেয়াল কে রাখবে? দেখো আমি সবকিছু ঠিক করে দিচ্ছি। দেখো সবকিছু ঠিক করে দেবো আমি। কিভাবে কেন এগুলো ঘটছে সবকিছু আমি ঠিক করে দেবো, বুঝেছো? দেখো তুমি এইসব সিরিয়াসলি কেন নিচ্ছ না? আমি সিরিয়াসলি নিচ্ছি। দেখো এবারে যদি আর কোনো কিছু হয় না, আমরা 1 সেকেন্ডের জন্য এখানে থাকবো না। দেখো আমি জানতে চাই আম্মির কাছে ওষুধটা এলো কোথা থেকে। দেখো তুমি এখন আর কেঁদো না। এখন তুমি তোমার খেয়াল রেখো। এসো, আমি আছি তো, ঠিক আছে? আমি এসব কি বলো তো? আসিফ বাবা, তুই এটা কি করে ভাবলি যে আমি তোর হবু সন্তানের সম্বন্ধে খারাপ ভাববো? তোর থেকে বেশি আমি আমার নাতি নাতনির মুখ দেখতে চাই। কিন্তু তোমাকে যে ওষুধের ডিপেটা দিয়েছিলাম, তখন তাতে তো ওই ওষুধটা ছিল না। আমি নিজে দেখেছি। তাহলে ওটা কোথা থেকে এলো? আমি কিছু একটা গন্ডগোল তো হচ্ছেই। এমন কিছু হচ্ছে যেটা আমরা বুঝতেই পারছি না। আমি অনেক দিন থেকে আমার কিছু গন্ডগোল মনে হচ্ছে। আচ্ছা, এগুলো জিনের চক্কর নয় তো? কিংবা কোনো ছায়া? আমি দেখেছো না ওই দিন বাথরুমের দেওয়ালে যে কথাগুলো লেখা ছিল আর ওষুধের এই পাল্টে যাওয়া, এগুলো কোনো নর্মাল ব্যাপার নয়। হ্যাঁ রে বাবা, হতে পারে। তুই একদম ঠিক বলছিস। আমরা বরং ওকে মৌলবীর কাছে নিয়ে যাই। শবনম, আমি এটা চাইছিলাম যে তুমি একবার মৌলভী সাহেবের সঙ্গে দেখা করো। যদি কোনো কালো ছায়া থাকে তাহলে সেটা চলে যাবে আর সবকিছু ঠিক হয়ে যাবে। কোনো প্রয়োজন নেই আমার ওই সব জায়গায় যাওয়ার। এসব কেউ জেনে বুঝে করছে আমার সাথে। আর তোমার বোনের সাথে সাথে আম্মির উপরেও সন্দেহ হচ্ছে। ওই দিন বাথরুমে উনিই তেল ফেলেছিলেন আর উনিই লিখেছিলেন। তোমার মতে তাহলে তোমাকে আর তোমার সন্তানকে যে কেউ মারতে চাইছে? তুমি এটাই বলতে চাইছো তো? শবনম, দেখো আমার কথা অনুযায়ী একবার মৌলভী সাহেবের সঙ্গে দেখা করো, সব ঠিক হয়ে যাবে। কোনো কালো ছায়া থাকলে সেগুলো সব নষ্ট হয়ে যাবে। প্লিজ প্লিজ একবার দেখা করো, একবার প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো মা, বসো। ভয় পেও না, আল্লাহ সব ঠিক করে দেবে।
হলো মৌলভী সাহেব? সব ঠিক আছে তো? না, কোনো ভালো লক্ষণ নেই। এর বাচ্চার ওপর জিনের নজর রয়েছে। জিন ওর বাচ্চা জন্ম নেবার আগেই তাকে নিয়ে চলে যাবে। তুমি খুব কষ্টে আছো মা, ভীষণ কষ্টে আছো। এই সমস্যার কোনো তো উপায় আছে? উপায়? একটা উপায় আছে। একে এমন একটা ঘরে রাখতে হবে যার দরজাটা পশ্চিম দিকে খোলে। সেখানে জিন ওর কোনো ক্ষতি করতে পারবে না। ওখানে ও একদম সুস্থ থাকবে, একেবারে সুস্থ। ব্যাস, এসব বাজে কথা। আমি শিক্ষিত একজন মেয়ে, আপনার এসব বাজে কথা অন্য কাউকে শোনাবেন। বৌদি, বৌদি, দাঁড়াও। না, আমি কিছু শুনতে চাই না। মৌলভী সাহেব, আমি ওর তরফ থেকে ক্ষমা চাইছি, আমাদের ক্ষমা করে দেবেন। বিপদে পড়বে, তোমরা দুজনেই কিন্তু বিপদে পড়বে। যখন জিন তোমাদের আসন্ন বাচ্চাকে নিয়ে চলে যাবে তখন তোমাদের আমার কথা মনে পড়বে, কিন্তু ততক্ষণে সময় চলে যাবে। তোমরা তোমাদের বাচ্চাকে বাঁচাতে পারবে না, কিছুতেই বাঁচাতে পারবে না। মৌলভী সাহেব, দাঁড়ান, দাঁড়ান আপনি। আসিফ, উনি তো চলে গেলেন। এবার এই সমস্যা ভোগ করো দাদা। যদি একের পর এক এইরকম ঘটনা কারোর সঙ্গে ঘটে থাকে তাহলে যে কোনো মানুষ তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে। আসিফ চেষ্টা করছিল এই পরিস্থিতি থেকে তার বিবি যেন বেরিয়ে আসতে পারে, আর ঠিক এই কারণেই সে মৌলভীকে বিশ্বাস করতে শুরু করে। আর অন্যদিকে শবনম, যে এইরকম ভয়াবহ একটা অদৃশ্য শক্তিকে অনুভব করছিল, কিন্তু এত কিছু হওয়া সত্ত্বেও এসবের পিছনে যে জিন রয়েছে তাতে সে বিশ্বাস করতে চাইছিল না। এরপর ওদের সঙ্গে ঠিক কি হতে চলেছিল? তাহলে কি আসিফ ওই মৌলভীকে বিশ্বাস করে ঠিক কাজ করেছিল? ওর কি সেটাই করা উচিত ছিল যা মৌলভী ওকে বলেছিল? তাহলে কি শবনম ওই মৌলভীর কথা বিশ্বাস না করে কি ভুল করছিল, নাকি বিশ্বাস না করার জন্য তার সন্তানকেই আহুতি দিতে হলো? আসুন দেখি শবনমের সঙ্গে ঠিক কি হলো। হ্যালো, আরে কোথায় আছো তুমি? এখনো এলে না? শবনম, একটু কাজে রয়েছে, আমার আধ ঘন্টা লেট হবে। তুমি রেস্ট নাও, আর খিদে পেলে কিছু খেয়ে নিও। আমার জন্য অপেক্ষা করো না, ঠিক আছে? আরে না, এখন আমার খিদে পাইনি। তুমি তাড়াতাড়ি চলে এসো, তারপর একসাথে খাবো। চলো, ঠিক আছে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। বৌদি, আম্মি এখন একটু বাইরে যাবে, আমিও যাচ্ছি আম্মির সঙ্গে। আচ্ছা, ঠিক আছে। আমি শহরের মধ্যে একটা 2 BHK ফ্ল্যাট নিয়েছি, আমরা এখন ওখানেই থাকবো, ঠিক আছে? আমরা আসছি। আল্লাহ হাফিজ। তুই নিজের খেয়াল রাখিস বোন, ঠিক আছে? দাদা চলো, আমি তোমাদেরকে ছেড়ে আসি। ঠিক আছে, আয়।
আচ্ছা এসো, সাবধানে এসো। এই হলো আমাদের নতুন বাড়ি। আরে বাহ, খুব ভালো হয়েছে বাড়িটা। আমি তোমাকে বলেছিলাম না আমার কাজ শুরু হচ্ছে, আর আমার কাজ শুরু হয়ে গেছে। এখন টাকা নিয়ে আর কোনো চিন্তা নেই। তুমি তুমি বসো না এখানে। আরে না না, আমি এখন সব কটা রুম দেখবো। আর এটা, এই রুমটা? এটা এর মধ্যে কিছু নেই, এটা আমার কাজের জন্য রয়েছে, ওখানে কিছু নেই। তুমি এদিকে এসো, এটা দেখো। হ্যাঁ ঠিক আছে। এই দেখো, খোলো 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 খোলো। এটা হলো তোমার রুম। হ্যাঁ, মানে আমাদের রুম। কিন্তু আমাকে একটা প্রমিস করো, যখন আমি বাড়িতে থাকবো না তখন কিন্তু তুমি এই রুম থেকে বেরোবে না, কারণ মৌলভী সাহেব এই রুমটাকে আয়াত পড়ে সুরক্ষিত করে দিয়েছে একদম। আর এখন কোনো জিন তোমাকে বিরক্ত করবে না, আর আমাদের সন্তানও সুরক্ষিত থাকবে। তুমি কত খেয়াল রাখো আমার। তুমি আছো তাই তো সবকিছু রয়েছে। এখন পুরনো কথা ভুলে যাও, সবকিছু নতুন করে আবার স্টার্ট করি। এই কারণে আমি দুটো রুমের ফ্ল্যাট নিয়েছি, কারণ তুমি এখানে যাতে আরাম করতে পারো আর আমি ওখানে কাজ করতে পারি। কি কাজ? ডাটা এন্ট্রির কাজ। কিন্তু তোমার ওই রুমে কাজ করার কি দরকার আছে? তুমি এখানেই কাজ করো, এই রুমেই, আমার চোখের সামনে। আরে আমাকে অনেক রাত অব্দি ওখানে কাজ করতে হবে, আর আমি চাই না তুমি শুধুমাত্র আমার জন্য সারা রাত জেগে বসে থাকো, এটা সম্ভব নয়। কিন্তু তোমার এত কি দরকার ওই রুমে গিয়ে কাজ করার? আর কোন কোম্পানির ডেটা এন্ট্রির কাজ চলে আসলো হঠাৎ করে? তোমার মাথার মধ্যে আবার সন্দেহের পোকা নড়ে বসেছে। আমি তোমার সঙ্গে বসে এখানে কাজ করতে চাই না, কারণ ল্যাপটপ, মোবাইল, ওয়াইফাই এগুলো আমাদের সন্তানের জন্য সুরক্ষিত নয়। আচ্ছা ঠিক আছে, তুমি আবার রাগ করো না, আমি শুধু এমনি বলছিলাম। আর আমি জানি তুমি যা কিছু করছো আমাদের ভালোর জন্যই করছো। এক সেকেন্ড। হ্যাঁ ভাইজান, না এখনই নয়। যেখানে আমি থাকছিলাম সেখানে একটু সমস্যা হচ্ছিল, এখন আমরা বাড়ি চেঞ্জ করেছি। হ্যাঁ, আর কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আরে বসো বসো, এই নাও তোমার জন্য গরম গরম দুধ। আসলে কি জানো তো, আজকাল অনেক রাত অব্দি কাজ করতে হচ্ছে আমাকে, তাই আমাদের হবু সন্তান আর তোমার সঙ্গে টাইম স্পেন্ড করতে পারছি না, তাই তার জন্য আমাকে কিছু ব্যবস্থা করতে হবে তো। খেয়ে নাও। এক সেকেন্ড। ঠিক আছে। শবনম, একটা জরুরি কাজ এসে গেছে, আমাকে এখনই যেতে হবে। সন্ধ্যাবেলা আবার দেখা করছি আমি, ঠিক আছে? আসিফকে কি করে চেনেন আপনি? কে আসিফ? কে আসিফ? দাঁড়ান, এক্ষুনি দেখাচ্ছি। চিনতে পারলেন?
এ আসিফ, এ তো ভালোবাসে আমাকে, রোজ দেখা করতে আসে আমার সঙ্গে। হ্যালো? আসিফ, আজকে তো তোমার বউ আমাকে ধরেই কি ফেলতো। কি 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 বলে তুমি ওকে? কি আবার বলবো, বললাম যে তুমি আমার প্রেমিক। আরে কি করলে সমস্যা হয়ে যাবে। এই নাটক না বন্ধ করো তুমি। সমস্যা তখন হতো যখন ও সব কথা জানতে পারতো। মিথ্যে বলে সামলেছি আমি। ঠিক আছে, আমি শবনমকে বোঝাবো। এটা খুবই রিস্কি ব্যাপার। রিস্কি তো ওটাও ছিল যখন আগেরবার তোমাকে বাঁচিয়ে নিয়ে এসেছিলাম, না হলে ওখানেই মরতে তুমি। চাকরি থেকে বার করে দেওয়ার পর কিরকম মুখ থুবড়ে পড়েছিলে তুমি। এত টাকা কিন্তু বসে খাওয়ার জন্য দেওয়া হয় না তোমায়। সামলাও নিজের স্ত্রীকে, নইলে কিন্তু আমি সামলাবো। হ্যালো হ্যালো, আরে শবনম, তুমি তুমি কোথায় গেছিলে? আমি তোমাকে কোথায় কোথায় না খুঁজলাম। ফোন করে নিতে, তাহলে খুঁজতে হতো না। দেখো শবনম, তুমি যেটা ভাবছো সেটা কিন্তু নয়। আমি তোমার সঙ্গে কথা বলতে আমি চাই। তোমার সাথে কথা বলতে চাই না। আমি এখন তালাক চাই। পড়াশোনা জানা মেয়ে আমি, কোথাও একটা নিজের ব্যবস্থা ঠিক করে নেব। তোমার মতন মানুষের সাথে আমি থাকতে চাই না। কে জানে, তোমার হয়তো কোথাও অন্য কোনো বউ আছে। আরে তুমি কি বলছো? বৌদি তোমার সঙ্গে মজা করেছে আর তুমি সবটা সত্যি ভেবে নিয়েছো। এরকমটা কিছুই নয়। ওই দেখো, আসসালামু আলাইকুম আসসালামু বৌদি। আলাইকুম। আমার বরের কাছেই তো কাজ করে তোমার বর। আমার কাছে কিছু জিনিস আনতে এসেছিল। আমার মনে হলো তুমি সন্দেহ করছো আসিফকে, তাই তোমার সঙ্গে আমি একটু মজাই করছিলাম। বৌদি, ও শুধু আপনারই, সন্দেহ করবেন না আপনি। আমি একটু আসছি। আসিফের কাছে এতগুলো টাকা? শবনম, শবনম, শবনম। হ্যালো শবনম, তুমি কোথায়? ঘরে কেন নেই তুমি? আমি তোমাকে বলেছিলাম না একা একা যাবে না কোথাও। জিন তোমার উপর আক্রমণ করতে পারে। মৌলভী সাহেব কি বলেছিলেন? তুমি তুমি ঠিক আছে, আমি 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 ওখানে আসছি, ঠিক আছে? হ্যালো
আসিফ, গাড়ি তৈরি করার কথা ছিল না তোমার? হ্যাঁ হ্যাঁ, আমি পাঠাচ্ছি, কাজ হয়ে যাবে। হ্যালো, ডক্টর আসিফ বলছি আমি। আমার স্ত্রী শাবনম নিশ্চয়ই আপনার কাছে গেছে চেক আপের জন্য। কেমন আছো? অ্যাকচুয়ালি আমি আসতে পারিনি তো, তাই ফোন করে জিজ্ঞাসা করলাম কেমন আছে। কিন্তু আপনার স্ত্রী তো আসেনি আজকে। আচ্ছা হ্যাঁ, আজকে হ্যাঁ হয়তো আসেনি। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার বাচ্চার ওপর জিনের নজর আছে। আমি তোমাকে বলেছিলাম না একা একা যাবে না কোথাও। জিন তোমার উপর আক্রমণ করতে পারে। মৌলভী সাহেব কি বলেছিলেন? আমাদের যেসব মুজাহিদ বন্ধুরা ভারতের জেলে বন্দী আছে, আমরা তাদের মুক্ত করব। আমাদের লিডারেরা এই দায়িত্ব আমাদের নতুন সিপাহী আসিফ খানকে দিয়েছে। আশা করি আমরাই জিতব। শবনম, এই ব্যাপারটা অতটাও সহজ নয়, যেটা তোমাকে দু কথায় বুঝিয়ে দেব। আমাদের বসে কথা বলতে হবে। কথা? তোমার সাথে আবার কি কথা? আরে কোনো মেয়ে ঘটিত ব্যাপার হলে হয়তো তোমাকে আমি ক্ষমা করে দিতাম, কিন্তু নিজের দেশকে, নিজের মাকে অন্যের কাছে সঁপে দিচ্ছ। আমি তোমাকে কখনো ক্ষমা করব না, কখনো না। আমি পুলিশকে ফোন করব, বলে দেবো, সব শবনম, বলে দেবো। আমি কাউকে ফোন সবকিছু করবে বলে না তুমি। দেবো। আমার কথাটা শোনো। কোনো কথা শুনবো না, সব বলে শবনম। দেবো আমি। শবনম, 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 আমরা কি পাইনি? অঢেল টাকা, সম্মান। এই কাজটা করার জন্য আমি আমার প্রাণটাও বাজি রাখতে পারি। ঠিক আছে, আমি তোমাকে কিছুক্ষণ পরে ফোন করছি। জল। তোমার হাত থেকে জল খাওয়াচ্ছে, আমি আর আমার সন্তান জল না খেয়ে মারা যাব। বেঈমান তুমি, বেঈমান। তুমি ওই সব কাজ করেছো না বাড়িতে, আমাকে ভয় দেখানোর, যাতে এখানে এসে তুমি ভালো মতন কাজ করতে পারো। আর কি করতাম? কি করতাম আমি? রোজ রোজ টাকার খোঁটা শুনতাম, নিজের চপ্পল খোয়াতাম, অন্যের চাকরি করতাম। করতে পারতাম না আমি এসব। সবাইকে এটা বিশ্বাস করাতে হবে যে বাচ্চার পিছনে জিন আছে, আর আমাদের এই বাড়িটা ছাড়তে হবে। এটুকুই নাটক করতে হবে আপনাকে। এই সবকিছু আমি আমাদের সন্তানের জন্য আর তোমার জন্যই করছি। আমাদের সমস্ত দারিদ্রতা এক্ষুনি চলে যাবে, এক্ষুনি। আর আমি 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 নেক কাজ করছি। আল্লাহর রাস্তায় চললে আমি জান্নাত পাবো, জান্নাত। জান্নাত? তুমি জান্নাত পাবে? হ্যাঁ, যারা কিছু করেনি তাদের মারছো তুমি, তুমি জান্নাত পাবে? নিজের মুখটাকে নষ্ট করছো তুমি, আর তুমি নাকি জান্নাত পাবে? খুব বড় ভুল করতে চলেছো তুমি, খুব বড়। আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবেন না। আরে কুরআনেও লেখা আছে,
যদি কারণ মনে কষ্ট দাও আল্লাহ শাস্তি দেবেই। আল্লাহ সন্তানদের মেরে তুমি কখনো জান্নাত পাবে না। তুমি জেলে পচে মরবে আর আল্লাহর কাছে গিয়ে ঠিক শাস্তি পাবে। এখনো কিন্তু সময় আছে আসিফ, পুলিশের কাছে যাও, এখনো সময় আছে। ব্যাস ব্যাস শবনম, আমি অনেকটা এগিয়ে গেছি, আর আমি থামবো না। আর যদি তুমি আমাকে আটকানোর চেষ্টা করো তাহলে কিন্তু আমি ভুলে যাব যে তুমি আমার স্ত্রী। আসিফ দাঁড়াও প্লিজ, আসিফ, আসিফ, আসিফ তুমি ওখানে যেও না। ভাইজান, আজ সেই সঠিক সময়টা এসে গেছে। আজ এই বোম আমাদের অস্তিত্বের প্রমাণ দেবে। চলো। হে আল্লাহ, আমাকে সাহায্য করো, সাহায্য করো। কি করব? দাদা, আমাকে আমাকে সাহায্য করো, আমাকে এক্ষুনি পৌঁছাতে হবে, খুব দরকার। ফোন, আমাকে ফোন দাও, তাড়াতাড়ি ফোন দাও দাদা, এক্ষুনি ফোন দিচ্ছি, করতে হবে দিচ্ছি। আমাকে, এই। তাড়াতাড়ি। আরে আমার ফোন নিয়ে কোথায় যাচ্ছেন? আরে আমার ফোনটা তো দিন। আরে শুনুন, হ্যালো পুলিশ স্টেশন। অটো, ধরো এদের। আরে আল্লাহর আশীর্বাদ আছে তোমার উপরে যে তোমাকে এত বড় পাপ কাজ করার থেকে বাঁচালাম। কিন্তু তোমার এখন বাইরে থাকা উচিত নয়, তোমার এখন থাকা উচিত জেলে, আমাদের সাথে নয়। নিয়ে যাও এদের। আমি আপনার মতো দেশপ্রেমী মেয়েকে স্যালুট জানাচ্ছি। আপনি হাজার প্রাণ বাঁচিয়ে দিয়েছেন। শবনমের মতো একজন দুঃসাহসী মেয়েকে শুধু আমাদের দেশের পুলিশই নয়, বরং আমরাও স্যালিউট করছি। শবনম তার স্বামী আসিফকে, যে দেশদ্রোহী কাজের সঙ্গে যুক্ত ছিল, তাকে জেলে পাঠিয়ে এক জলজ্যান্ত উদাহরণ রাখল যে দেশের চেয়ে বড় আর কিছুই হয় না। আর তার সঙ্গে দেশে ঘটতে যাওয়া এক জঙ্গি কার্যকলাপ ভেস্তে দিয়ে অনেক মানুষকে প্রাণে বাঁচালো, যার জন্য মহারাষ্ট্র সরকার তাকে সম্মানিত করেছে। বন্ধুরা, আমাদের দেশের শবনমের মতো এরকম অনেকেই রয়েছে যাদেরকে আমরা চিনিও না, জানিও না, কিন্তু এরাই হলো আসল দেশপ্রেমী, যাদের জন্য আমাদের এই দেশ মহান হয়েছে। আর এদের জন্যই এই দেশ আর দেশবাসী গর্ববোধ করে। ভুল পথে চলা এই যুব সমাজকে আবার ফিরিয়ে আনার জন্য আমাদের সবার শবনমের মতো হওয়া উচিত। আমাদের সবাইকে শবনমের মতো সাবধানে থাকতে হবে, কারণ আমরা জানি না
যে অপরাধ কোথায় আর কখন ঘটে যায়। মনে রাখবেন, অপরাধ যে কোনো জায়গায় হতে পারে, সেই জন্য আমাদের প্রয়োজন সবসময় অ্যালার্ট থাকার। এর সঙ্গে আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোড থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আবার দেখা হবে এরকম কোনো ঘটনার সঙ্গে। ততদিন বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।